নমস্কার সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম খোস্ট মিররে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, তোমার সাথে যদি এমন কিছু হয় যে তুমি কোথাও ঘুরতে গেলে একটু মনটাকে ভালো করার জন্য, একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য, কিন্তু তুমি আরও বেশি ট্রমাটাইজ হয়ে ফিরে আসলে, তোমার সাথে এমন কিছু ঘটলো। আজকের ঘটনাটা সেরকমই একটা ঘটনা। যার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করেছি তার নাম হচ্ছে দীপ্তিমান বিশ্বাস। তিনি সম্পর্কে আমার কাকু হচ্ছেন, মানে একজন দূরকার আত্মীয়। তো তার কাছ থেকেই ঘটনাটা আজকে কালেক্ট করেছি। তো থ্যাংক ইউ দীপ্তিমান কাকুকে এত সুন্দর একটা ঘটনা আমাকে বলার জন্য। ঘটনায় পুরোপুরি ঢোকার আগে তোমাদেরকে বলি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো ওয়ান্স অ্যাগেইন সকলকে অনেক অনেক ওয়েলকাম খোস্ট মিররে। ঘটনা শুরু করছি দীপ্তিমান কাকুর ভাষায়। তার আগে বলি দীপ্তিমান কাকুর মনটা কেন খারাপ ছিল। আসলে দীপ্তিমান কাকুর বিয়ে হয়েছিল 2015-16 নাগাদ। আমার সালটা প্রপারলি জানা নেই। তো মোটামুটি 2-2.5 বছর চেষ্টা করার পর ওনার স্ত্রী, মানে আমার যে কাকিমা, উনি কনসিভ করতে পারছিলেন না। তো 2019 নাগাদ উনি কনসিভ করেন, কিন্তু কপালটা এতটাই খারাপ ছিল যে 7 মাস প্রায় রানিং প্রেগনেন্সির, তো তখন ওনার মিসক্যারেজ হয়ে যায়। তো একই স্ত্রী এত বছর পর কনসিভ করেছে, তারপর এরকম 7 মাসের এরকম মিসক্যারেজ হয়ে যায়। তো ওইটা নিয়ে দীপ্তিমান কাকু প্রচণ্ড ডিস্টার্ব ছিলেন। তো সেই জন্যই তার মনটা খারাপ ছিল। তো এবার দীপ্তিমান কাকু যেভাবে আমাদেরকে ঘটনাটা বলেছে সেইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরকম একটা ঘটনা ঘটে গেল আমাদের সাথে, মনটা খুব ভারাক্রান্ত লাগছিল। কাউকে কিছু খুলে বলতেও পারছিলাম না। একদিকে বন্ধুদের সাথেও কিছু শেয়ার করতে পারছি না, পরিবারের কারোর সাথেই কিছু শেয়ার করতে পারছি না। একদিন বন্ধুদের সাথে বসে আছি, ওদের সামনেই আমি হাউমাউ করে কেঁদে ফেললাম। নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমার এরকম অবস্থা দেখে ওরা বলল, চল কোথাও থেকে একটু ঘুরে আসি, মনটা শান্ত হবে। আমি পার্সোনালি সমুদ্র ভালোবাসি, কিন্তু ওরা বলল পাহাড় মনকে শান্ত করে। যার ইচ্ছে ছিল না তাও ওদের জোরাজুরিতে তখন রাজি হই। আমার স্ত্রী তখন বাপের বাড়িতে। এরকম একটা ঘটনা, হঠাৎ করে ঘুরতে যাওয়ার বেশ প্রচুর টাকাও খরচ হয় আমার, সেই কারণে একটু হাতটানো চলছিল। আমি ওদেরকে আশেপাশেই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে বললাম। দার্জিলিং মোটামুটি সবাই প্রায় গিয়েছি, তাই ওই দিকেই প্ল্যানিং হলো। ঠিক হলো এবার মেনলি আমরা কার্শিয়াংয়ের দিকে যাব। দিন ঠিক করে বেরিয়ে পড়লাম। শিলিগুড়ি পর্যন্ত ট্রেনে বাসে যাওয়ার পর অন্য এক বন্ধুর সোর্সে একটি গাড়ি রিজার্ভ করা হলো। শিলিগুড়ি থেকে কার্শিয়াং 40 কিমি দূরে অবস্থিত। আমরা রোহিণী রুট নিয়ে কার্শিয়াং পৌঁছলাম। যেতে যেতে পাহাড়, চা বাগান, আঁকাবাঁকা পথ, এই সব দেখে সত্যিই মন অনেক শান্ত হয়ে গেল। প্রথমেই বললাম আমার হাত একটু টান ছিল, কারণটা আগেই বললাম। তো ওদেরকে আমি সেই জন্য একটু ভিতর দিকে হোটেল নিতে বলছিলাম, যাতে রেন্টটা অনেকটাই কম হয়। যা বলা তাই কাজ। ড্রাইভার দাদাকে বলে কার্শিয়াং স্টেশন থেকে প্রায় 4.5 কিলোমিটার ভিতর দিকে চলে গেলাম। ওখানকার হোটেলগুলোর রেন্ট অনেকটাই কম। বেশ কয়েকটা হোটেলে কথা বলার পর আমাদের একটা হোটেল পছন্দ হলো, কিন্তু ওখানে একটা রুমই ফাঁকা, বাকিগুলোই মানুষ আছে। আমরা গিয়েছি মোট 12 জন। কোনোভাবেই একটা রুমে সবাই মিলে ম্যানেজ করা পসিবল না, সেই কারণেই আমরা হোটেলটা ছেড়ে দিতে চাচ্ছিলাম। কিন্তু তখনই হোটেলের ম্যানেজার এসে বলল, আপনারা একটু অপেক্ষা করুন, আমি ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। প্রায় 15 মিনিট ওয়েট করার পর উনি আমাদেরকে একটা ঘর দেয়। ঘরটা বেশ অনেকটা বড়, ব্যালকনি প্লাস রান্নার জায়গাও আছে। আমরা তো দেখে বেশ খুশি হয়ে গেলাম, কারণ আগের ঘরের ছাড়া এই ঘরটা অনেকটা বড়, প্লাস অনেকটা সাজানো গোছানো। আমরা সেদিন ব্যাগপত্র ঘরে রেখেই বেরিয়ে পড়লাম। দুপুরবেলায় বেরিয়েছি এবং সন্ধেবেলায় হোটেলে ফিরছি। খাওয়া দাওয়া সব হোটেল থেকেই ব্যবস্থা করে দেবে বলেছিল ওরা, তাই আমরা আর এই নিয়ে কোনো হেডেক নিইনি। ঘুরে এসে হোটেলের রুমে ফিরতে আমাদের যে রুমটা, যেটা বড় রুম আর কি, পরে ম্যানেজার আমাদেরকে দিল, সেই রুমটাতে এসে দেখলাম আমাদের যে 6 জনের ব্যাগ ছিল, 6টা ব্যাগ
বিভিন্ন কোণাতে পড়ে আছে। আমরা ভাবলাম হয়তো বাকি যেসব আমাদের আদার্স বন্ধুরা ছিল তাদের মধ্যেই হয়তো বদমাইশি কেউ এটা করেছে। ওইটা নিয়ে আমরা তো মাথা ঘামাই না। আমাদের ঘরটা যেহেতু অনেকটা বড় ছিল, প্লাস একটা সোফাও ছিল, তো বাকি সব বন্ধুরাই আমাদের ঘরটাতে এসেই আড্ডা মারছিলাম। আমরা কিছু তখন বুঝতে পারিনি, কোনো রকম আমাদের কিছু ক্রিপি বা কোনো রকম ভয়ানক এরকম কোনো অনুভূতি আমাদের হয়নি। রাত মোটামুটি 8:30টার মধ্যে হোটেল থেকে আমাদেরকে খাবারের বন্দোবস্ত করে দিল। আমরা ডিনার করে আবার সবাই মিলে আমাদের ঘরেই, যেটা আমাদের পরে ম্যানেজার দিল, সেই বড় রুমে আমরা সবাই মিলে বসে আড্ডা মারছিলাম। হঠাৎ করে আমাদের মধ্যে থেকে একটা বন্ধু বলল যে টয়লেটে যাবে। ও নিজের মতো গেল। আমরা বন্ধুরা সবাই মিলে বসে বসে গল্প করছি। প্রায় 5 মিনিট হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল। ভিতর থেকে কোনো জলের আওয়াজ বা আমার সেই বন্ধুর ওকে আওয়াজ লাগিয়েও আমরা কোনো আওয়াজ পাচ্ছি না। তো তখন আমরা এতক্ষণ টাইম লাগছে কেন বলে আমরা বাথরুমের দরজায় গিয়ে একটু জোরে করে ধাক্কা মারলাম। কিরে, তোর হলো? কোনো আওয়াজ নেই। আবার ধাক্কা মারলাম। আরে হলো, কি হয়েছে, আওয়াজ দিচ্ছিস না কেন? আবার ধাক্কা মারলাম। এবার একটু জোরে জোরে ধাক্কা মারলাম। হঠাৎ করে দরজাটা খুলে গেল। দেখতে পেলাম আমাদের সেই বন্ধু বাথরুমের মেঝেতে পড়ে আছে। ওর চোখে মুখে জল ছিটিয়ে ওকে হুঁশে ফেরালাম। তারপর জিজ্ঞেস করলাম কি হয়েছিল। ও বলল ঠিক বুঝতে পারলাম না, পিছন থেকে মনে হলো কিছু যেন একটা ভারী কিছু মাথায় একটা ধাক্কা মারলো। তারপর আমি পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। আমরা ভাবলাম হয়তো এতটা জার্নি করে এসেছে, হয়তো তাই জন্য এরকম মনে হচ্ছে, কোনো ব্যাপার না। আবার ওকে নিয়ে এসে ওকে একটু জল টল দিয়ে নর্মাল করে আমরা আমাদের মতো আবার গল্প করলাম। আমরা আড্ডা মারছি। আড্ডা মারতে মারতে তখন প্রায় 10:30 পৌনে 11টা বেজে গেছে। আর একটা যে ঘর ছিল সেই ঘরে আমার বাকি যে 6 জন আরও বন্ধু ছিল তাদেরকে বললাম যা এবার তোরা শোগা, আবার ভোর ভোর আবার বেরিয়ে আবার সাইড সিনে যাব। ওরাও নিজেদের মতো নিজেদের ঘরে চলে গেল। আমরা আমাদের ঘরটা লাগিয়ে শুয়ে পড়লাম। রাত মোটামুটি তখন 1টা বাজে। হঠাৎ করেই খুব জোরে আওয়াজ হলো। থতমতি আমরা উঠে দেখলাম যে টেবিলের ওপরে যে ইলেকট্রিক কেটেল, স্টিলের 2টো গ্লাস, কাপ এসব রাখা ছিল সবগুলো পড়ে গেছে টেবিল থেকে। বুঝতে পারলাম না কি করে পড়ে গেল। ওগুলো তো কোনো পাতলা জিনিস না যে হাওয়াতে পড়ে যাবে। তাও তো আমরা কিছু মাইন্ড না করে আমরা আবার ওগুলো তুলে নিজেদের মতো আবার শুতে যাব। শুতে যাওয়ার আগে আমি বললাম যারা বাথরুম থেকে আসছে। আমি বাথরুমে ঢুকে দরজাটা লাগাতেই বাথরুমের ভিতরকার লাইটস অফ হয়ে গেল। আমি ভিতর থেকে আওয়াজ দিচ্ছি কিরে লাইট অফ করলি কেন? তখন আমার ফোনটা চার্জে ছিল, আমি সাথে করে ফোনটাও নিয়ে যাইনি বাথরুমে। অন্ধকারের মধ্যেই কে যেন আমার মুখটাকে বেসিনের মধ্যে চিপে ধরল। মোটামুটি 5 সেকেন্ড আমি ওইভাবেই থাকি। 5 সেকেন্ড পরে সব নর্মাল। বাথরুমের লাইট অন। আমাকে কেউ আবার মুখ ঠেসে বেসিনে ধরে নেই, কিন্তু আমার ঘাড়টা যেন ব্যথা হয়ে গেছে। আমি থতমতিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসলাম। কিছুতেই মেলাতে পারছি না এটা আমার মনের ভুল না এটা সত্যিই আমার সাথে ঘটলো। বাইরে এসে ওদেরকে বললাম কিরে লাইটকে অফ করেছিলি? আমি ভিতর থেকে অত বলছি কে লাইট অফ করলো, লাইটটা জ্বালা, লাইটটা জ্বালা, তোরা কেউ কোনো উত্তর দিলি না। ওরা আমার মুখের দিকে চেয়ে বললো তুই কথা বললি? আমরা তো কই কিছু শুনতে পাইনি। কিন্তু ঘর বাথরুম কিন্তু অ্যাটাচ। ঘরে যদি কেউ কোনো আওয়াজও করে বাথরুম থেকে শোনা যাবে, বাথরুমে যদি কেউ হালকা কোনো আওয়াজ করে তাও ঘর থেকে শোনা যাবে। সেখানে আমি অত জোরে জোরে কথা বললাম, ওরা বলছে আমরা কিছু শুনিনি। সব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আবার যখনই শুতে যাব তখনই ঘরের ঠিক ওপরে যে কাঠের ছাউনি করা সেখানে টক 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 করে আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন হেঁটে হেঁটে বা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। টক 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 একটা রিদমে, একটা টাইম নিয়ে আওয়াজ হচ্ছে। মাথার উপর দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ হেঁটে বেড়াচ্ছে, কিন্তু হাঁটাটা পুরো পা ফেলে না, অর্ধেক পা ফেলে যেমন পা টিপে টিপে হাঁটে ওই রকম হাঁটা, মানে পায়ের প্রেশারটা জোরে পড়ছে।
আমরা ভাবলাম হয়তো পাশেই জঙ্গল মতো আছে, হয়তো কোনো বন বেড়াল বা কিছু বেড়াল জাতীয় কিছু হয়তো চালের ওপর দিয়ে এইভাবে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আওয়াজটা আস্তে আস্তে যেন আরও জোরে হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন পা দিয়ে হেঁটে হেঁটে যে ছাউনিটা আছে সেটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে। এবার আমাদের বেশ ভয় লাগতে লাগলো। সবাই মিলে নিজেদের মধ্যে নিজেদেরকে শান্ত করার চেষ্টা করছি, কি এটা কি না এটা এইসব করে। মোটামুটি 5-10 মিনিট এরকম হওয়ার পর ওই আওয়াজটা থেমে যায়। ওকে, আমরা আবার নিজেরা ঘুমানোর চেষ্টা করি। অলরেডি রাত তখন 2টো প্রায় পার হয়ে গেছে। হঠাৎ করে ঘরে একটা বিকট আওয়াজ। ঘরে যে আয়নাটা ছিল সেটা দেখছি ভেঙে গেছে এবং কাঁচ পুরো ঘরে কুচি 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 হয়ে ছড়িয়ে গেছে। আমরা সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছি, কি করে নিজে নিজেই এটা হলো আমরা বুঝতে পারছি না। তার মধ্যে হঠাৎ করে আমাদের এক বন্ধু চিৎকার করে ওঠে। ও ঘুমিয়েছিল কিন্তু ও হঠাৎ চিৎকার করে ওঠে। কি হয়েছে কি হয়েছে বলতে বলতে ও বলছে, আমার মুখের মধ্যে জ্বলে যাচ্ছে। জ্বলে যাচ্ছে? আমরা আশ্চর্য হলাম, মুখের মধ্যে জ্বলে যাচ্ছে মানে কি? লাইট জ্বালিয়ে ওর মুখের দিকে তাকাতেই দেখলাম ওর মুখের ভিতরে ছাইয়ের মতো কিছু একটা আছে, আর ঠোঁটের চারপাশ দিয়ে হালকা হালকা কালো হয়ে গেছে। ওকে মুখ পরিষ্কার করে আসতে বলতে ও বাথরুমে যায়। সে বাথরুমে গিয়ে আর এক কাণ্ড। 1 মিনিট পরেই ও জোরে জোরে বাথরুমের দরজা ধাক্কাচ্ছে ভিতর থেকে। না ও ভিতর থেকে দরজা খুলতে পারছে, না আমরা বাইরে থেকে দরজা টেনে খুলতে পারছি বাথরুমের। অনেক কষ্টের পর ওকে আমরা বাথরুম থেকে বের করে আনতে পারি, কিন্তু তারপরে ও বেরিয়ে এসে আমাদেরকে বলল ওকে দেয়াল চাপা দিতে যাচ্ছে, মানে বাথরুমের দেয়ালগুলো কাছাকাছি এসে ওকে চাপা দিতে যাচ্ছে। আমরা তো শুনে অবাক, ঘুমের ঘরে কি বলছিস ভুলভাল, দেয়াল আবার চাপা দেয় নাকি কখন? এইসব কথার মাঝখানেই হঠাৎ করে ঘরের জিনিসগুলো ধূপ ধাপ করে পড়তে থাকে। মানে ঘরে যে গ্লাস, ইলেকট্রিক কেটেল, আমাদের ব্যাগগুলো, আয়নার কুচিগুলো সব এদিক ওদিক ছিটাতে শুরু করে দেয়, নিজেই অটোমেটিক একটা দুটো করে পড়তে শুরু করে দেয়। তখন আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই যে কি হচ্ছে ঘরের ভিতরে। আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে আর কোনো রকম কথা না বলে চুপচাপ ঘর থেকে বেরোতে চাইছিলাম, কিন্তু এ কি, ঘর কিছুতেই আমরা খুলতে পারছি না, কোনোভাবেই ঘর খুলতে পারছি না। হাতে আমাদের ফোনগুলো আছে, ফোনে কোনো রকম নেটওয়ার্ক নেই যে কারোর সাথে যোগাযোগ করব, কিন্তু ঘরের মধ্যে ওই তাণ্ডবটা লেগেই আছে। ঘরের জিনিসগুলো একটা একটা করে পড়ে যাচ্ছে, ধূপধাপ করে আওয়াজ হচ্ছে, ওপর থেকে আওয়াজ আসছে, পাশ থেকে মনে হচ্ছে কিছু সরে যাচ্ছে, কিছু একটা আবছা কালো রঙের কিছু যেন উড়ে উড়ে বেড়াচ্ছে, এরকম মনে হচ্ছে। কি যে আমরা দেখছি, আদৌ কি ঠিক দেখছি না ভুল দেখছি আমরা নিজেরাই বুঝতে পারছি না, আমাদের মাথার মধ্যে সব ঘেটে যাচ্ছে। মোটামুটি 10-15 মিনিট আমরা ওই ঘরে ওইভাবেই বন্দি ছিলাম। আমরা সবাই মিলে শুধুমাত্র বজরংবলীর নাম করছিলাম। কোনো রকমভাবে 10-15 মিনিট পর দরজাটা খোলার পরে আমরা দৌড়ে আমাদের যে আরেক বন্ধুর আরেকটা ঘর ছিল ওদের ওখানে চলে যাই এবং ওদের ঘরেই সেই রাতটুকু আমরা থাকি। পরের দিন তড়িঘড়ি করে ঘুরতে যাই হোক আমরা ওইখান থেকে, ওই হোমস্টে থেকে হোটেল যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি। ওই ঘরে এসে ওদেরকে এইসব কথা বলে ওরা বিশ্বাস করতে চায় না। সকালবেলায় কোনো রকমভাবে আমরা ম্যানেজারের সাথে কথা বলি। ম্যানেজারের কাছ থেকে যেটা জানা গেল, ওই ঘরে যে আর কি ওই হোটেল যে মালিক তারা থাকতো, তারা ফ্যামিলি সমেত থাকতো। তো ওই ম্যানেজারের কথা অনুযায়ী মালিকের যে স্ত্রী ছিল সে রোগে মারা যায় এবং তার একমাত্র ছেলে ছিল, সে একটু আর কি ম্যাড টাইপের ছিল। তো তাকে ঘরের মধ্যে আটকে রাখা হতো। তো সে টিভি দেখতে খুব ভালোবাসতো। টিভি চললে তার কিছু লাগবে না। এরকমই একদিন টিভি দেখতে দেখতে, মালিক তো নিজের মতো কাজে ব্যস্ত থাকতো, টিভি দেখতে দেখতে সে ভুলবশত সেই টিভির তার চিবিয়ে ফেলেছিল এবং শক খেয়ে মারা গিয়েছিল। তারপর থেকে ঘরটা পুরোপুরি বন্ধ, কাউকে থাকতে দেওয়া হয়নি। উনি বললেন আপনারাই প্রথম, আপনাদের সাথে এরকম ঘটেছে, এবার থেকে আর ওই ঘরে কাউকে থাকতে দেবো না। সে থাকতে দিক না দিক সেটা ওনার ব্যাপার। কিন্তু দীপ্তিমান কাকুর কাছ থেকে আমি এই ঘটনাটা শোনার পর শখ যে এরকমও ঘটনা সত্যিই ঘটতে পারে। তো কেমন লাগলো তোমাদের ঘটনাটা অবশ্যই জানিও। তোমরা যদি ঘটনা পাঠাতে চাও আমি ডেসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেবো। ঘটনা মেল করে বা ভয়েস রেকর্ড করে সব রকমভাবেই পাঠাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।
আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। যার কমেন্টটা সবচেয়ে বেশি ভালো হবে তাকে আমি পরের ভিডিওতে তার কমেন্টটা পড়ে অবশ্যই শোনাবো। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।